প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি তাপগতিবিদ্যার নিয়ে আলোচনা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যার প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের পরের অংশ নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম যে আজকে আমি তোমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, বোর্ডে আমি তোমাদের প্রথমে লিখে দিছি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তো শূন্যতম সূত্র আসলে বিষয়টা কি? দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো লিখে দেওয়া আছে এ, বি এবং সি। দেখো এখানে এ একটা বস্তু, বি একটা বস্তু, এদের মাঝখানে একটা দেয়াল দেওয়া আছে, অর্থাৎ এ বস্তুর সাথে বি বস্তুর কোনো সম্পর্ক নাই, কিন্তু এ বস্তুর সাথে সি বস্তু, বি বস্তুর সাথে সি বস্তুর সম্পর্ক আছে। এই দেয়ালটা হচ্ছে কুপরিবাহী, কিন্তু এই দেয়ালটা এটা কিন্তু সুপরিবাহী দেয়াল। এর সাথে সির তাপের আদান প্রদান হয়, বির সাথে সিরও তাপের আদান প্রদান হয়, কিন্তু এর সাথে বির কিন্তু তাপের আদান প্রদান হয় না। তার বিষয়টা আমি আবারও বলি, এখানে তিনটা বস্তু দেওয়া আছে এ, বি, দুইটা বস্তু এ আর বি কুপরিবাহী দেয়ালের ভিতরে আবদ্ধ, অর্থাৎ এ বস্তু থেকে তাপ বি, বি থেকে এতে তাপ যায় না, কিন্তু সির সাথে এ বস্তু এবং বি বস্তুর সম্পর্ক আছে। এর সাথে সিরও তাপের আদান প্রদান হয়, বির সাথে সিরও তাপের আদান প্রদান হয়, অর্থাৎ এটা হচ্ছে একটা তাপীয় দেয়াল। তো সংজ্ঞাটা হচ্ছে, দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাপেক্ষে তাপীয় সাম্য অবস্থায় থাকলে প্রথমোক্ত বস্তুদ্বয় পরস্পরের সাপেক্ষে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। অর্থাৎ এ আর সি এই দুইটা, বি আর সি এই দুইটা যদি তাপীয় সাম্য অবস্থায় আসে, তাপীয় সাম্য অবস্থায় আসা মানে তাপমাত্রা কি হবে? সমান হবে। এর তাপমাত্রা ধরো 20 ডিগ্রি, এর তাপমাত্রা যদি 20 ডিগ্রি হয়, তাহলে এই দুটো যদি তাপীয় সাম্য অবস্থায় আসে, তাহলে এর তাপমাত্রা হবে 20 ডিগ্রি। তাহলে অটোমেটিকলি এই দুইটাও কিন্তু তাপীয় সাম্য অবস্থায় আসবে। অর্থাৎ পৃথকভাবে দুটি বস্তু তৃতীয় বস্তুর সাথে, এই দুইটা বস্তু পৃথকভাবে তৃতীয় বস্তুর সাথে এ আর সি, বি আর সি, এই দুইটা যদি এ বস্তু সি বস্তুর সাথে, বি বস্তু যদি সি বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় আসে, তাহলে প্রথম দুটি বস্তুও তাপীয় সাম্য অবস্থায় আসবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম শূন্যতম সূত্র। তাহলে এখান থেকে আমরা তাপমাত্রার ধারণা পাই। পরবর্তী টপিকসটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো এখান থেকে আসলে ম্যাথ শুরু হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে W সমানুপাতিক Q বা হচ্ছে H। অর্থাৎ এখানে W-টা হচ্ছে তোমার কাজ, Q-টা হচ্ছে তোমার তাপ বা H দিয়েও প্রকাশ করা হয়। W-টা হচ্ছে তোমার কাজ, Q-টা হচ্ছে তোমার তাপ। যদি সংখ্যাটা হচ্ছে, যদি কাজ সম্পূর্ণরূপে তাপে অথবা তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, তাহলে কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। যদি কাজ সম্পূর্ণরূপে তাপে এবং তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়, তাহলে কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। এটা হচ্ছে বিজ্ঞানী জুলের সংজ্ঞা। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সংজ্ঞা দিয়েছে বিজ্ঞানী জুল। এটা হচ্ছে জুলের সংজ্ঞা। এখন যদি আমরা সমানুপাতিক চিহ্নটা উঠায় দিই, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসে, W সমান জে কিউ। এই স্যার লিখলাম না, সমস্যা নাই। সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে সমান আর একটা ধ্রুবক আসে, W সমান জে কিউ। এই যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা বা জুলের ধ্রুবক। তার মানে এখানে আমরা জে এর সংজ্ঞা পেলাম, জে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুলের ধ্রুবক। এই জে এর মান হচ্ছে 4.2। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, জুল বাই ক্যালোরি। তাহলে এই জে এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। যদি এই জায়গায় হিসাবটা ক্যালোরিতে না জুলে হিসাব হয়, তাহলে জে এর মান হবে তোমার 1। তখন কিন্তু কোনো একক থাকবে না। এই জে এর একক থাকবে তখনই যখন তাপের এককটা ক্যালোরিতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু এইটা বিষয়টা আরো ভালো করে বুঝে দিতে পারি। দেখো, বিষয়টা এইরকম করে না, এরকম করেও বলে দেওয়া যায়। এই জে সমান হচ্ছে W বাই কিউ। যদি কাজের এককও জুল হয়, তাপের এককও জুল হয়, তাহলে জুল জুল কেটে গেল, তাহলে জে এর কোনো একক থাকবে না, একক নেই, তখন জে এর মান হবে 1। কিন্তু যদি কাজের একক জুল, তাপের একক ক্যালোরি বসাও, অর্থাৎ এটা যদি ক্যালোরি বসাও,
তাপের একক যদি তুমি ক্যালোরি বসাও, জুল বাই ক্যালোরি বসাও, তাহলে Z এর মান আমরা পাবো 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, তো এখানে আমরা তোমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে জুল যে সূত্র দিয়েছে সেখানে যে কি বিষয়টা বুঝালাম। ম্যাথ করার সময় তোমরা Z এর মান কখন 1 বসাবা, কখন 4.2 বসাবা, বিষয়টা ক্লিয়ার করে নিও। ঠিক আছে, বিজ্ঞানী ক্লোসিয়াসের মতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে, দেখো এখানে গাণিতিক রূপটা আগে দেখো, dq সমান du প্লাস dw। তোমাদের বই এখানে dq না দিয়ে অনেক সময় এরকম ডেল্টা কিউ সমান সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ বা দেওয়া থাকতে পারে, সমস্যা নাই। তো বিজ্ঞানী ক্লোসিয়াস বলছে যে কোনো ব্যবস্থা কর্তৃক বা সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ, অর্থাৎ এইটুকু হচ্ছে আমার তাপ বোঝায়, dq হচ্ছে তাপ। কোনো ব্যবস্থা বা সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ওই ব্যবস্থার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এই ডিইউটা এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আসলে আমি এটা আগে লিখে দিই তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আর ডিকিউ বা ডেল কিউ এটা হচ্ছে তোমার তাপ। ঠিক আছে, এবং ব্যবস্থা কর্তৃক সম্পাদিত, ব্যবস্থা কর্তৃক বা ব্যবস্থার উপর সম্পাদিত কাজের সমষ্টির সমান। তোমরা এটা বুঝতে পারতেছো, এটা হচ্ছে কাজ। তাহলে ক্লোসিয়াস বলছে যে কোনো সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ এটা দুইটা কাজে ব্যয় হবে, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আর কিছু অংশ বহিস্থ কাজ, এই দুইটার সমন্বয়ে হবে। তাহলে সংজ্ঞাটা আবার শোনো, কোনো সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এবং বহিস্থ কাজের সমান। এখন এই সূত্র দিয়ে কিন্তু তোমাদের বেশিরভাগ ম্যাথ চলে আসবে। এখন DW এই বহিস্থ কাজ, DW কিন্তু আবার সূত্র আছে, আমি নিচেরটা মুছে দিই তাহলে সুবিধা হবে। এখানে DW সমান সমান লেখা যায় PdV। এখানে পিটা হচ্ছে স্থির চাপ আর ডিভিটা হচ্ছে আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন। তার মানে অনেক সময় তোমার DW এর জায়গা তোমরা লিখতে পারবা PdV। এখন এই DW সমান PdV, dV মানে আবার কি আয়তনের পরিবর্তন, যেহেতু V2 V1। আচ্ছা, এখানে আমরা কেন পরিবর্তন নিচ্ছি, তাপের পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, কাজের পরিবর্তন, কেন এটা নেই? তার কারণ হচ্ছে একটা বস্তুর দেখবা যে নর্মাল একটা তাপমাত্রা থাকে, তারপরে তার তাপমাত্রা হয় বাড়ে বা কমে, এই পরিবর্তনটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। কিন্তু একটা বস্তু প্রথমে কত তাপমাত্রা ছিল এটা নির্ণয় করা খুব কঠিন। এই জন্য আমরা এখানে সবসময় পরিবর্তনটাই নির্ণয় করব। তাপের পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, কাজের পরিবর্তন, আমরা এই হিসাবটা করতে পারবো। এর পরবর্তীতে আমরা এন্ট্রপির যে একটা টপিকস পড়বো, ওইটাও কিন্তু আমরা এন্ট্রপি নির্ণয় করতে পারবো না, কিন্তু এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে আমরা পারবো। এখন এই জায়গাটাতে DQ, DU, DW এইগুলো দিয়ে দেখবা যে ম্যাথ অনেক সময় ভুল হয়ে যায়। তার কারণ এই DQ এর মান পজিটিভও আসতে পারে, প্রশ্নে কিন্তু তোমাকে বলে দেওয়া থাকবে না, তোমাকে প্রশ্ন বুঝে ধরে নিতে হবে। এই DQ এর মান কখন তুমি পজিটিভ ধরবা, DQ এর মান কখন তুমি নেগেটিভ ধরবা। ঠিক আছে, আবার DU এর মান অভ্যন্তরীণ শক্তি কখন পজিটিভ ধরবা, DU এর মান কখন নেগেটিভ ধরবা, DW এর মান কখন পজিটিভ ধরবা, DW এর মান কখন নেগেটিভ ধরবা। মনে রাখবা যে ধরো তুমি নিজেকে একটা সিস্টেম তুলনা করে নাও, তাহলে দেখবা বিষয়টা সুবিধা হবে। ধরো তুমি হচ্ছে সিস্টেম, তো তোমাকে যদি কেউ বাহির থেকে তাপ দেয়, অর্থাৎ তুমি তাহলে তাপ কি করতেছ, গ্রহণ করতেছ। যদি তুমি তাপ গ্রহণ করো তাহলে তোমার যেহেতু তাপ বাড়তিছে তাহলে তোমার ভালো লাভ হচ্ছে। সেই হিসেবে আমরা ধরতে পারবো যে গৃহীত তাপ যদি বলে দেওয়া থাকে, গৃহীত তাপ বা শোষিত তাপ, গৃহীত বা শোষিত যদি বলে দেওয়া থাকে, শোষিত তাপ, তাহলে সিস্টেম কর্তৃক গৃহীত বা শোষিত তাপ বলে দেওয়া থাকলে হবে পজিটিভ, DQ পজিটিভ। তাহলে প্রশ্নে তোমাকে যদি এরকম বলে দেওয়া থাকে যে গৃহীত বা শোষিত তাপ, সিস্টেম কর্তৃক গৃহীত বা শোষিত তাপ, তাহলে DQ পজিটিভ। আর যদি বলে দেওয়া থাকে বর্জিত তাপ বা নির্গত তাপ, বর্জিত বা নির্গত, সিস্টেম কর্তৃক বর্জিত বা বের হয়ে যাচ্ছে বা নির্গত, ঠিক আছে, বর্জিত বা নির্গত তাপ যদি বলে দেওয়া থাকে তাহলে DQ হবে নেগেটিভ। ঠিক আছে, আর এটা সোজা, সিস্টেমের যদি তাপমাত্রা বা অভ্যন্তরীণ শক্তি বাড়ে তাহলে DU পজিটিভ। মনে রাখবা এই অভ্যন্তরীণ শক্তি আবার তাপমাত্রার সাথে রিলেটেড, একটু মনে রাখবা।
যদি এটা অভ্যন্তরীণ শক্তি বাড়ে তাহলে পজিটিভ, আর যদি কমে বা তাপমাত্রা কমে তাহলে নেগেটিভ। এটা তেমন সমস্যা হয় না, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি অভ্যন্তরীণ হ্রাস পারবা। আর এটা একটু বিষয় মনে রাখবা, সিস্টেম যদি নিজে কাজ করে, সিস্টেম কর্তৃক কাজ, সিস্টেম যদি কর্তৃক কাজ, সিস্টেম যদি নিজে কাজ করে, অর্থাৎ তুমি যে গ্যাস বা যে সিস্টেম নিয়ে আলোচনা করতেছো ওই সিস্টেম যদি নিজে কাজ করে তাহলে ডিডব্লিউ পজিটিভ। আর সিস্টেমের উপরে যদি কাজ হয়, ম্যাথ পড়লেই তুমি বুঝতে পারবা, সিস্টেমের উপরে কাজ হলে ডিডব্লিউ হবে নেগেটিভ। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের দেখবা যে এটা শুধু পরীক্ষাতে না, অ্যাডমিশনে কিন্তু এটা আসে, এই প্লাস মাইনাস ধরাটা ভুল হয়, এই জন্য ম্যাথটা দেখা যায় ভুল হয়ে যায়। এই জন্য তোমরা খুব ভালো করে মনে রাখবা, গৃহীত বা সিস্টেম কর্তৃক গৃহীত বা শোষিত হলে ডিকিউ পজিটিভ, বর্জিত হলে ডিকিউ নেগেটিভ। তাপমাত্রা বা অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে তাহলে ডিইউ পজিটিভ, যদি কমে ডিইউ নেগেটিভ। সিস্টেম কর্তৃক যদি কাজ হয় তাহলে পজিটিভ, সিস্টেমের ওপরে যদি কাজ হয় তাহলে ডিডব্লিউ হবে নেগেটিভ। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে একটা ম্যাথ দেয়া আছে। 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনের সময় 350 জুল কাজ সম্পাদিত হয়। উক্ত ব্যবস্থার অন্তস্থ শক্তির পরিবর্তন কত? তো এই ম্যাথটা করার জন্য তোমাকে আগে রুদ্ধতাপীয় বিষয়টা আসলে কি এটা একটু বুঝতে হবে। 4টা প্রক্রিয়া আছে, একটা সমচাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, তারপরে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমি এই প্রক্রিয়াগুলো পরবর্তীতে পড়াবো, আগে শুধু রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা বুঝাই, তাহলে ম্যাথটা করতে তোমার সুবিধা হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলেই দেওয়া আছে, রুদ্ধতাপীয় অর্থাৎ তাপ কিউ থাকবে হচ্ছে স্থির, অর্থাৎ তাপের আদান প্রদান হবে না। যে প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না, যে প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু কি স্থির থাকবে? কিউ স্থির। মনে রাখবা, রুদ্ধতাপীয় প্রসারণের সময় সিস্টেম নিজে কাজ করে। রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম নিজে কাজ করে, নিজে কাজ করে, অর্থাৎ গ্যাস রুদ্ধতাপীয় প্রসারণে গ্যাস প্রসারিত হয়, অর্থাৎ সিস্টেম নিজে কাজ করে, তখন ডিডব্লিউ হবে পজিটিভ। কিন্তু রুদ্ধতাপীয় সংকোচনের সময় সিস্টেমের উপরে কাজ করা হয়, রুদ্ধতাপীয় সংকোচনের সময় সিস্টেমের উপরে কাজ করা হয়, তাহলে সংকোচনের সময় অবশ্যই ডিডব্লিউ কি হবে? নেগেটিভ হবে। রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম নিজে কাজ করে না, সিস্টেমের উপরে কাজ হয়, সিস্টেমের উপরে কাজ হয়, তাহলে ডিডব্লিউ হবে নেগেটিভ। তাহলে একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম, এই যে কৃত কাজ এটা পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো সেটা ক্লিয়ার হলাম। অবশ্যই 350 জুল নেগেটিভ হবে, কেন? রুদ্ধতাপীয় সংকোচন বলছে, অর্থাৎ সিস্টেমের উপরে কাজ হয়েছে, এই জন্য এটা মাইনাস হবে। ঠিক আছে। আর আরেকটা বিষয়, যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কিউ স্থির, কিউ যদি স্থির হয় তাহলে ডি কিউ এর মান কি হবে? তাপের পরিবর্তন 0 হবে। কিউ যেহেতু স্থির, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিউ স্থির, তাহলে তাপের পরিবর্তন 0 হবে, অর্থাৎ ডি কিউ কি হবে? 0 হবে। তাহলে দুইটা বিষয় এখানে আমার জানা। আমরা সূত্রটা তাহলে কি লিখবো? সূত্রটা হচ্ছে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এটা আমরা সূত্র জানি, ক্লোসিয়াসের সূত্র। এখানে ডিডব্লিউটা অবশ্যই মাইনাস ধরে নিতে হবে যেহেতু সংকোচন, আর ডিকিউ যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাহলে কি ধরে নিতে হবে? 0 ধরে নিতে হবে, তাহলে আমরা ডিইউটা পাবো। এটা হচ্ছে 0, ডিইউ আমাকে বের করতে বলছে, অবশ্যই ডিডব্লিউর মান হবে 350 জুল। তাহলে এই মাইনাসটা পাশে পার করে দিলে কি হচ্ছে? তাহলে দেখো ডিইউ সমান সমান 350 জুল। হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু তোমার অ্যাডমিশনের ম্যাথ, ঠিক আছে? এরকম অ্যাডমিশনের ম্যাথ পরীক্ষা আসে। হ্যাঁ, এখানে মনে রাখবা যে 10 মোল, এটা কিন্তু কোনো কাজ নাই, এটা এমনি তোমাকে বিভ্রান্তি ছড়ানোর জন্য দিয়ে রাখবে। তো এইরকম তোমাকে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিকিউ ডিইউ এই বিষয়গুলো তোমাকে প্লাস ধরতে হবে না মাইনাস ধরতে হবে, এটা সুন্দর করে ধরে তোমাকে ম্যাথ করতে হবে। তো আজকে আমি তোমাদের তাপগতিবিদ্যার 0তম সূত্র, তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ওই ক্লোসিয়াস কিভাবে বলছে, জুল কিভাবে বলছে এটা বুঝাই দিলাম, একটু ম্যাথও করাই দিলাম। তো এখানে 4টা প্রক্রিয়া আছে, এটা আমি তোমাকে বলতে চাইছিলাম, সেই 4টা প্রক্রিয়া একটু বুঝাই।
একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। এখানে বোঝাই যাচ্ছে, এখানে মনে রাখবা এই অধ্যায়ের চলক হচ্ছে তিনটা। চলক হচ্ছে তিনটা, একটা হচ্ছে পিভিটি, এই তিনটা হচ্ছে চলক। একটা হচ্ছে চাপ, আয়তন, তাপমাত্রা। এখন ধরো সমচাপ প্রক্রিয়া, চারটা প্রক্রিয়া আছে, একটা সমচাপ, একটা হচ্ছে সম আয়তন, সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, আর একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে রুদ্ধতাপীয়। এখনই যেটা বুঝালাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে? তো সমচাপ প্রক্রিয়া বোঝাই যাচ্ছে যে এখানে চাপ স্থির। দেখো যদি চাপটা, সমচাপ প্রক্রিয়া মানে স্থির চাপ, চাপ যদি স্থির হয়, অর্থাৎ চাপ যদি স্থির হয়, চাপ স্থির, তাহলে কার সাথে কার সম্পর্ক? ভির সাথে টি এর সম্পর্ক। এখানে কিন্তু ভি এবং টি এর সম্পর্ক হবে। সম আয়তন প্রক্রিয়ায় তাহলে কি হবে? ভি স্থির। ভি যদি স্থির হয় তাহলে পির সাথে টি এর সম্পর্ক, এটা সমানুপাতিক হয় আর কি, ভি এর সাথে টি এর সম্পর্ক। ঠিক আছে? সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে টি স্থির। সমষ্ণ প্রক্রিয়া যদি টি স্থির হয়, তাহলে টি যদি স্থির হয়, কার সাথে কার সম্পর্ক? ভির সাথে পি এর সম্পর্ক হয়, ব্যস্তানুপাতিক। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু এই তিনটা চলকের একটাও নাই, অর্থাৎ কিউ স্থির। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিছুক্ষণ আগে বললাম কিউ স্থির, তাহলে এই তিনটার সাথেই সম্পর্কিত হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে সমচাপ প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় চাপ স্থির, গ্যাসের আয়তন আর তাপমাত্রা পরিবর্তিত হয়, সেটা সমচাপ প্রক্রিয়া। সমায়তন প্রক্রিয়া হচ্ছে আয়তন স্থির, গ্যাসের চাপ আর তাপমাত্রা পরিবর্তিত হয় বা সমানুপাতিক সম্পর্ক, সেটা হচ্ছে সমায়তন প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে তাপমাত্রা স্থির, যে প্রক্রিয়ায় গ্যাসের আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক, অর্থাৎ পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো বললাম, যে প্রক্রিয়ায় তাপ স্থির, গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রা পরিবর্তিত হয়, এদের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এইগুলো দিয়ে তোমাদের গ্রাফ আছে, তারপরে এগুলো দিয়ে বিভিন্ন ম্যাথ আসে। ঠিক আছে? এই ম্যাথগুলো আমরা সামনের ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।